মধু রেডি হচ্ছে কলেজে যাওয়ার জন্য, কিন্তু ওর মাথায় ঘুরছে অন্য কিছু। কালকে মায়ের দরজায় আড়ি পেতে শোনা কথাগুলো মধুকে বেশ প্যারা দিচ্ছে। কি করা উচিত সেটাও মাথায় আসছে না। আর যাই হোক, বিয়ে আটকাতে হবে যে কোনো মূল্যে। এগুলো ভাবতে ভাবতে মধু রেডি হয়ে বের হতে নিলেই পিছন থেকে আইরিন রহমান বলল, মধু, আজকে কলেজ থেকে তাড়াতাড়ি ফিরবি। মধু ঘাড় কাত করে সম্মতি দিয়ে বেরিয়ে পড়ল, কিন্তু মনটা কোনো ক্রমেই সায় দিচ্ছে না তাড়াতাড়ি ফিরতে। মধু কলেজে পৌঁছে দেখল আজ আরিয়া আসেনি। আরিয়া আসলেও ওর সাথে বিষয়টা শেয়ার করা যেত। মধু চুপচাপ সারা ক্লাস বসেছিল। মাথায় কোনো পড়া ঢুকছেই না। ঢুকবেই বা কীভাবে? এত টেনশন কিছুই ভাবা যায় না। কলেজ শেষ দুপুর 2টায়। মধু কলেজ থেকে বেরিয়ে কিছুটা হাঁটতেই দেখল ইয়াদ ফোনে কথা বলতে বলতে উল্টো দিক থেকে হাঁটছে। এত চিন্তার মাঝেও মধুর মনটা খুশি হয়ে গেল। বর্ষার গুমোট আকাশ চিরে এক ফালি রোদ উকি দিল। মধু ইয়াদের সামনে গিয়ে দাঁড়ালো। ইয়াদ মধুকে দেখে একটু হেসে ফোনের অপর পাশের ব্যক্তিটিকে বলল, আচ্ছা দোষ, এখনও রাখি, পরে কথা হবে। এটা বলে ফোন রেখে দিয়ে মধুর দিকে তাকিয়ে বলল, তারপর কি খবর? বাসায় যাচ্ছ? একটু আগে কলেজ ছুটি হয়েছে, এখন বাসায় যাচ্ছি। আপনি? ঘুরতে বের হয়েছি, ভাল লাগছিল না বাসায়। ইফাজ ভাই তো সকালে বেরিয়েছে, আর ইরিন প্রাইভেটে, আমি অকর্মা। ইয়াদের কথা শুনে মধু মৃদু শব্দে হেসে উঠল। মধুর এখন একটা অদ্ভুত ইচ্ছে হচ্ছে। মন চাইছে অনেকক্ষণ ইয়াদের সাথে হাঁটতে, কিন্তু আদৌ কি এটা হবে? মধুকে চুপচাপ কিছু চিন্তা করতে দেখে ইয়াদ বলল, কি ভাবছো? যা ভাবছিলাম তা আপনাকে বললে আপনি হয়তো রাগ করবেন। ইয়াদ চেহারায় হাসি ফুটিয়ে বলল, করবো না, তুমি বলো। সত্যি? মধু সন্ধিহান গলায় বলল, ইয়াদ কৌতূহলী হয়ে জবাব দিল, মানে আর কি, আমি চাইছিলাম আপনার সাথে একটু হাঁটতে, বেশি না, 10-15 মিনিট হলেই চলবে। মধুর কথা শুনে ইয়াদ মুখটা গম্ভীর করে ফেলল। ইয়াদের গম্ভীর মুখ দেখে মধু ভয় পেয়ে গেল। মনে মনে নিজেকেই গালি দিতে লাগলো, কিন্তু ইয়াদ নিজের এই গম্ভীর ভাব আর ধরে রাখতে পারল না। জোরে জোরে হেসে দিল। হাসির বেগ কমে যাওয়ার পর ইয়াদ বলল, সিরিয়াসলি? এটা বলতে এত সংকোচ ছিল তোমার? আমি তো ভেবেছি কি না কি ইচ্ছে করছে তোমার। আচ্ছা চলো, তোমার ইচ্ছা পূরণ করব। মধু খুশিতে লাফিয়ে উঠল। মধুর খুশি দেখে ইয়াদ অবাক হলো। সে কি খুশির কোনো কথা বলেছে? মধু হঠাৎ ইয়াদের অবাক হয়ে যাওয়া মুখটা দেখতে পেয়ে নিজেকে স্বাভাবিক করে বলল, চলুন যাওয়া যাক। হ্যাঁ চলো। হাঁটতে হাঁটতে মধু বলল, জানেন, কাল যখন ইরিনের থেকে আমার খাতাটা নিয়ে আসছিলাম, তখন নিশিয়াপুর সাথে দেখা হয়েছিল সিঁড়িতে। কিছু বলেছিল? হ্যাঁ, জিজ্ঞেস করেছিল আমি কেন আপনাদের বাসায় গিয়েছিলাম। তুমি কি বললে? এটা বলতে পারবো না। মধু নিচের ঠোঁট কামড়ে অন্যদিকে তাকালো। বলো না প্লিজ, আমি কিচ্ছু বলবো না, প্রমিস। বাহ, এত কৌতূহল। হ্যাঁ বলো না। ইয়াদ অনুরোধের সুরে বলল, বলেছিলাম তোমার এক্সকে চুম্মা দিতে। এটা বলেই মধু হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল। আর ইয়াদ হতভম্ব হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ মধুর দিকে। তারপর হো হো করে হাসতে লাগলো। হাসির বেগ কমতেই বলল, যা জবাব দিয়েছ আমার অনেক ভাল লাগছে। তারপর আর কিছু বলে নাই? শাসিয়েছে আমাকে, আমিও শাসাই দিছি। ভালো করছো, একদম ওকে প্রশ্রয় দিবা না। নিজেকে যে কি মনে করে আল্লাহ মালুম। আচ্ছা, কিছু না মনে করলে একটা প্রশ্ন করতে পারি? এতক্ষণ যা বললে তাতেই কিছু মনে করি নাই, অতএব এটাতেও করবো না। নিঃসন্দেহে বলে ফেলো। আর তুমি কি বলবে তা কিছুটা আন্দাজ করেছি আমি, তবু বলো, আপনার আর নিশিয়াপুর ব্রেকআপ কেন হলো? ইয়াদ হালকা একটু হেসে বলল, আমার মনে হয়েছিল তুমি এই প্রশ্নটাই করবে, তাই হলো। আচ্ছা শোনো তবে, আমি ওর 2 বছরের সিনিয়র। আমাদের রিলেশনশিপ শুরু হয় যখন ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তো, আর আমি অনার্স সেকেন্ড ইয়ারে। ভালোই চলছিল। প্রতিদিন সকালে ওকে কলেজে দিয়ে আমি ভার্সিটিতে যেতাম। দুজনে একসাথে ফিরতাম। যেখানে আমার লাস্টের ক্লাস আমি করতাম না ওর সাথে ফিরবো বলে। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া বন্ধ করেছি ওর জন্য। মেয়ে বন্ধুদের ওর ভালো লাগতো না, তাই আমিও যতটা পারি এড়িয়ে চলতাম। কখনো ফোনের পাসওয়ার্ড, ফেসবুক পাসওয়ার্ড, কোনো কিছুর পাসওয়ার্ড চাই নেই। ওর ফোন আমার সামনে খোলা পড়ে থাকলেও আমি দেখতাম না। আমি বিশ্বাস করতাম ওকে। একদিন আমাকে সন্দেহ করে বলেছিল আমার ফোন ও 2 দিনের জন্য নেবে। আমি বিনা বাক্যে দিয়েছি। একদিন মামাতো ভাইয়ের বিয়েতে চিটাগাং গিয়েছিলাম। ওকে বলেছিলাম আসতে 2-3 দিন লাগবে। ও মন খারাপ করেছিল। তো মামাতো ভাইয়ের গায়ে হলুদের রাতে আমার ফোনে রাসেলের ফোন আসে। রাসেল আমার বন্ধু, একসাথে চলাফেরা করি। রাসেল বলল,
ফোনে নাকি কিসের ভিডিও পাঠিয়েছে। আমি বললাম পরে দেখব। রাসেল বলল এখনই দেখতে। তো ওর কথা মতো ভিডিও লিঙ্ক ওপেন করতেই আমার চোখে মুখে অন্ধকার নেমে এলো। ও আমার একবার সিনিয়র ভাইয়ের সাথে এক বিছানায়। আমি কোনো মতে বিশ্বাস করতে পারলাম না। হলুদের রাতে আব্বু আম্মুকে মিথ্যা বলে চলে এলাম এখানে। আসতে আমার সকাল হলো। সারা রাত না ঘুমিয়ে আমার চোখ লাল হয়ে গেছিল, মুখের অবস্থা ভয়াবহ। আমি ওকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বললাম। ও আসলে ওকে ভিডিওটা দেখাতেই ও মুখটা নিচে নামিয়ে রাখলো। আমি চেঁচিয়ে বলতে লাগলাম, এটা কি সত্যি কিনা? ও বলল, এটা সত্যি। এতটা ভেঙে পড়েছিলাম আমি। ওর আমার সাথে রিলেশনের আগেও আরও অনেকের সাথেই ছিল রিলেশন। আমি সব কিছু মাফ করেছিলাম, কিন্তু আমি ভুল ছিলাম। নিজের ভালোবাসাকে মিথ্যা মনে হতে লাগলো। ও সেদিন ব্রেকআপ করে চলে গিয়েছিল। আমাদের 1.5 বছরের রিলেশন ছিল। আমি বোঝাতে পারবো না কী যে একটা অবস্থা হয়েছিল আমার। ইরিন সব জানতো। সেই সময়টা ইরিন বড় বোনের মতো পাশে ছিল। আস্তে আস্তে সব কিছু থেকে বেরিয়ে আসলাম। পুরনো যাদের সাথে সম্পর্ক খারাপ করেছিলাম সবার সাথে যোগাযোগ করেছি, বন্ধুদের নিয়ে হ্যাপি ট্যুর দিয়েছি। এখন এটাকে আর কষ্ট মনে হয় না। মনে হয় আল্লাহ আমাকে বাঁচিয়েছে নিজ হাতে। কোটি কোটি শুক্রিয়া। আমি ওকে সারা জীবন মনে রাখবো। তফাৎ এতটুকুই, ওকে মনে পড়তেই আমার মন ঘৃণায় বিষিয়ে উঠবে। মধু ব্যথিত গলায় বলল, অনেক খারাপ লাগলো। এত ভালোবাসা পেয়েও কেউ হারায়? তবে আমি একটা অন্যায় করে ফেলেছি। ইয়াদ ভুরু কুচকে বলল, কি? মধু ঢোক গিলে বলল, আসলে যেদিন আপনি বাসায় এসেছিলেন সেদিন থেকে নিশি আপু আপনাকে খাবার পাঠাতো, আর ওটা এসে আমার রুমের জানলায় আটকাতো। আমি ওগুলো খেয়ে আপনার নামে চিরকুট পাঠিয়ে আরও চাইতাম, আর আপুও পাঠাতো। পরে যখন আপনারা সিঁড়িতে কথা বলছিলেন আমি শুনছিলাম। আমার খুব অপরাধ বোধ হচ্ছিল। সরি। ইয়াদ হাসল আর বলল, আমি জানি। মধু ভুরু কুচকে বলল, কিভাবে? নিশি যখন চিরকুটগুলো আমাকে দেখিয়েছিল আমি দেখে বুঝেছিলাম ওগুলো আমার না, আর আমি তোমাকে সন্দেহ করি। তারপর তোমার খাতায় তোমার লেখা আর চিরকুটের লেখা মেলাতেই শিওর হয়েছিলাম। মধু অপরাধীর মতো মুখ করে বলল, সরি। ইটস ওকে। ফুচকা খাবে? সামনে ফুচকার দোকান আছে, চলুন, মধু বলল। ইয়াদ আর মধু বিভিন্ন কথা বলতে বলতে ফুচকা খেয়ে আরও কিছুক্ষণ হাঁটল। তারপর বাসার দিকে ফিরল। বলা বাহুল্য 10-15 মিনিটের জায়গায় দুজনে 1.5 ঘন্টা বকবক করছে। বাসার সামনে এসে ইয়াদ বলল, এভাবে মাঝে মধ্যে ঘুরলে মন্দ হয় না, কি বলো? আমিও তাই বলি। আচ্ছা বাসায় যাও, আমি এখন যাব না, আমার একটু কাজ আছে। আচ্ছা, আল্লাহ হাফেজ। এটা বলে মধু বাসার ভেতরে চলে গেল, আর ইয়াদ সামনের দিকে হাঁটতে লাগলো। ঘরের দরজার সামনে এসে মধুর মাথায় হাত পড়ল। এ কি, মা তো তাড়াতাড়ি ফিরতে বলেছিল, আর আমি 1.5 ঘন্টা পরে আসছি। আজকে আমারে জবাই দিবে। মধুর মাথায় একটা বুদ্ধি আসতেই ও নিচে নেমে সামনের ফার্মেসি থেকে একটা ব্যান্ডেজের কাপড় কিনে হাতে বেঁধে নিল। তারপর বাসায় গিয়ে কলিং বেল বাজাতেই ওর মা খুলল। আইরিন রহমান রেগে কিছু বলতেই যাবে তার আগেই মধুর ব্যান্ডেজের দিকে চোখ পড়ে আইরিন রহমানের। বকানা দিয়ে তিনি শিথিল গলায় বললেন, কিভাবে হলো? পড়ে গিয়ে ছিলে গেছে। বেশি ব্যথা করছে? মধু ইনোসেন্ট চেহারা বানিয়ে বলল, ঘরে গিয়ে ব্যথার ওষুধ খেয়ে নে। মধু ঘরের দরজা বন্ধ করে খুশিতে গড়াগড়ি খেল। আজ অনেকদিন পর ভাল লাগছে মধুর। মধু চুল আঁচড়াচ্ছে আর চিন্তা করছে কিভাবে কৌশলে ছেলেটাকে তাড়ানো যায়, আর মাও যেন কিছু বলতে না পারে। এমন কাজ করতে হবে যাতে সাপও মরে, লাঠিও না ভাঙে। মধু চুল আঁচড়িয়ে চোখে আইলাইনার দিয়ে তৈরি হলো। মধুর মা এসে বলল, তুই রেডি হ, ওরা অপেক্ষা করছে। হ্যাঁ, আমি রেডি। মধু আইরিন রহমানের দিকে চেয়ে বলল। আইরিন রহমান মধুকে আগাগোড়া এক পলক দেখে বলল, কাটা জায়গাটা আঁচলের নিচে রাখবি। মধু মুখটা স্বাভাবিক রাখলেও ওর হাসি আসছে। নিজেকে কন্ট্রোল করে হাতটা শাড়ির নিচে রাখলো। মধুর মা ওকে ছেলেপক্ষের সামনে নিয়ে গেলেন। সামনে 3 জন বসা, দুপাশে বাবা মা, আর মাঝখানে লজ্জাবতী গাছের মতো চুপসে আছে ছেলে। ছেলেকে দেখেও মধুর হাসি পেল। কেমন মদন মার্কা, দেখলেই বোঝা যায় এই ছেলে শারীরিক দিক দিয়ে বড় হলেও মানসিক দিক দিয়ে এখনও নাবালক। এই নাবালক ছেলেকে কিভাবে বিয়ে করব? একে প্রতিবেলায় খাইয়ে দিতে হবে, ঘুম পাড়িয়ে দিতে হবে, একটু বকা দিলে মায়ের কাছে দৌড়ে গিয়ে বিচার দিবে। এগুলো ভেবেই মধুর মাথা চক্কর দিয়ে উঠল। মনে মনে বলল, না না, এই ছেলেকে বিয়ে করার চেয়ে কলা গাছে ঝুলে পড়া ভালো। তবে এত কিছুর মাঝে একটা বিষয় ভেবে ভালো লাগলো মধুর, যে বলদটাকে ভাগাতে বেশি পরিশ্রম লাগবে না। মধুর এসব ভাবনায় ছেদ পড়ল ছেলের মায়ের কথায়। তুমি কোন ক্লাসে পড়ো মামুনি? ইন্টার পরীক্ষা দেবো আন্টি। মধু কৃত্রিম একটা হাসি মুখে ঝুলিয়ে বলল। মাশাআল্লাহ, তোমার কোনো পছন্দ আছে?
আগে কি কেউ ছিল? না আন্টি, মধু ছোট করে জবাব দিল। রান্না পারো? হালকা পারি। আচ্ছা, বিয়ের পর পড়তে চাও? মধু মনে মনে বলল, বিয়ে হয় কিনা সেটা আগে দেখেন। কিন্তু মহিলার জবাবে বলল, জি আন্টি। আচ্ছা, তোমার কি কিছু বলার আছে? হ্যাঁ, আমি একটু ওনার সাথে কথা বলতে চাই। অবশ্যই। মহিলাটা এটা বলে ছেলেকে নির্দেশ দিলেন মধুর সাথে যেতে। মধু ওকে নিয়ে বারান্দায় এলো। তারপর পা থেকে মাথা পর্যন্ত এক পলক দেখে বলল, বিয়ে কাকে বলে আপনি জানেন? ছেলেটা ফ্যালফ্যাল করে মধুর দিকে তাকিয়ে আছে। ওর তাকানো দেখে মধু মনে মনে বলল, কাকে কি বলছি আমি, কিন্তু ওকে কী করে বিদায় করব। হঠাৎ বারান্দা দিয়ে মধুর নজর গেল নিচে দাঁড়িয়ে থাকা নিশির ওপর। মধু হালকা জোরে ডাক দিল নিশিকে, নিশি আপু। নিশি নিজের নাম শুনতে পেয়ে উপরে তাকিয়ে দেখল মধু ওকে হাত নাড়ছে। নিশি মনে মনে রেগে থাকলেও মুখে কৃত্রিম হাসি দিয়ে নিজেও হাত নাড়ল। নিশি হাত নাড়তেই মধু ছেলেটাকে বলল, দেখো, মেয়েটা তোমাকে হাত নাড়ছে, তোমাকে দেখে হাসছে। মধুর কথা শুনে ছেলেটা নিশির দিকে তাকালো, তারপর মধুর দিকে তাকিয়ে বলল, ও আমাকে দেখে হাসছে কেন? আমাকে কি খারাপ লাগছে দেখতে? আরে না বোকা, ও তোমাকে পছন্দ করে। মধুর কথা শুনে ছেলেটা কি বুঝলো কে জানে, কিন্তু নিশির দিকে তাকিয়ে নিজে ওকে হাত নেড়ে হাসলো। কিন্তু বিষয়টা নিশির দৃষ্টিগোচর হলো না। এবার মধু নরম কণ্ঠে বলল, তোমার ওকে ভালো লেগেছে? ছেলেটা লাজুক হেসে মাথা নাড়ালো। তুমি ওর সাথে কথা বলতে চাও? ছেলেটা আবার মাথা নাড়িয়ে বলল, হুম। কিন্তু ও তো তোমার সাথে কথা বলবে না। ছেলেটা মন খারাপ করে বলল, কেন? আমি কি পচা ছেলে? আমি তো সব কথা শুনি। না, তুমি ভালো ছেলে, কিন্তু তুমি যদি ওকে বিয়ে করো তাহলে ও তোমার সাথে কথা বলবে। ছেলেটা উৎফুল্ল গলায় বলল, আমি ওকে বিয়ে করব। এই তো ভালো ছেলের মতো কথা। এখন মাকে গিয়ে বলবে, মা আমি নিশিকে বিয়ে করব। কিন্তু মা মানা করে দিলে আমি কি করব? কান্না করবা, কান্না করলে মা রাজি হবে। ছেলেটা নিজের হাত দিয়ে মধুর গাল স্পর্শ করে বলল, তুমি কত ভালো। তুমিও। আচ্ছা চলো আমরা যাই। মধু ছেলেটাকে নিয়ে রুমে আসতেই ছেলেটা ওর মায়ের পাশে গিয়ে বলল, মা আমি নিশিকে বিয়ে করব। ওর কথায় সবাই তাজ্জব বনে গেল। আর মধু মনে মনে বলল, এবার আমি শুধু সার্কাস দেখব। ছেলেটার মা ওকে ধমক দিয়ে বলল, মাহির, কি বলছো তুমি এগুলো? ছেলেটা এবার বাচ্চাদের মতো মায়ের সামনে বসে কান্না করে দিয়ে বলল, মা আমি নিশিকে বিয়ে করব। ছেলের কথা শুনে মহিলা পড়েছে বিপাকে। ছেলের মা আইরিন রহমানের দিকে তাকিয়ে বলল, আপনাকে পরে জানাবো, আমরা আজ আসি। আইরিন রহমান রেগে বলল, আপনার ছেলে যে প্রতিবন্ধী সেটাকে বলেননি কেন? এখনই বের হন। মহিলার ওনার স্বামী ছেলেটাকে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে গেল। ওর চলে যাওয়ার পর মধু আইরিন রহমানকে খোঁচে মেরে বলল, আম্মু, ছেলেটা কিন্তু ভালো তাই না? তোর মাথা, এগুলো যে কোথা থেকে আসে কে জানে। এটা বলে আইরিন রহমান নিজের ঘরে চলে গেলেন। আর মধু একটা বাঁকা হাসি দিয়ে নিজের ঘরে গিয়ে বলল, তুমি পাতায় পাতায় চললে আমিও শিরে শিরে চলি মিসেস আইরিন রহমান। মধু আয়নার সামনে দাঁড়িয়ে একবার নিজেকে দেখলো, তারপর আস্তে আস্তে নিজের সাজসজ্জা মুছতে লাগলো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পড়তে বসলো। আজকে মনটা ভালো, তবে ভালো লাগার মূল কারণটা মধু ধরতে পারছে না। দুপুরে ইয়াদের সাথে সময় কাটানো নাকি ছেলে পক্ষকে তাড়ানো, কোনটা মধুর মন ভালোর কারণ? যাই হোক, মধু পড়ায় মন দিল। 10:30 বাজে মধু পড়া শেষ করে টেবিল থেকে উঠল। এখন খাওয়া দাওয়া করে ঘুমাতে হবে। মধু ডাইনিং রুমে এসে খেতে বসলো। মধুর মা বলল, কালকে আমরা কুমিল্লা যাব। মধু হুরুকুসকে বলল, কেন? তোর খালাতো বোন সাইকার বিয়ে। ও আচ্ছা, এখন গিয়ে ব্যাগ গুছিয়ে নিস। মধু মনে মনে খুশি হলো, কিন্তু মুখে কিছু না বলে খাওয়া শেষ করে উঠতে না উঠতেই আইরিন রহমানের ফোনে কল আসলো। আরিয়া ফোন দিয়েছে। মধু রিসিভ করে বলল, হ্যাঁ বল, তোর জন্য খুশির খবর আছে। মধু কৌতূহলী হয়ে বলল, কি খুশির খবর? তোর জন্য 2টো টিউশনি খুঁজে পেয়েছি। ক্লাস 5-এর 2টো বাচ্চা, যমজ ভাই। দুটোকে একসাথে পড়াবি, মাসে 5,000 দিবে। কনফার্ম করব? ভালোই হলো, করে দে। কবে থেকে পড়াতে হবে? সামনের মাস থেকে। আচ্ছা শোন, আমি 3 দিন কলেজে আসবো না। কেন? খালাতো বোনের বিয়ে, কুমিল্লা যেতে হবে। ও আচ্ছা, সাবধানে থাকিস। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। মধু ফোনটা রেখে দিল। এতক্ষণ মনটা ভালো ছিল, আর এখন আরও ভালো হয়ে গেল। আল্লাহ যখন দেয় মনে হয় সব খুশি একসাথেই দেয়। মধু নিজের ঘরে গিয়ে ব্যাগ গোছানো শুরু করলো। ব্যাগ গুছিয়ে শুয়ে পড়ল। কালকে সকালে রওনা দিতে হবে। বাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে মধু। অনেক দিন পর এত ভালো লাগছে। শীতল বাতাস মধুর চোখে মুখে আছড়ে পড়ছে।
দ্রুত গতিতে বাস ছুটে চলছে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লা যাওয়ার পথে অনেক গাছপালার ধানক্ষেত দেখলেই চোখ জুড়িয়ে যায়। মধু মনে মনে বলল, ইস, ইয়াদকে নিয়ে যদি এই ধান ক্ষেতগুলোর আইল ধরে হাঁটা যেত, আমি সামনে হাঁটবো আর ও পিছনে। মধু এগুলো ভাবছে আর লজ্জায় লাল হচ্ছে। কিন্তু এগুলো কি সম্ভব? হয়তো না, তবে কল্পনা করতে দোষ কোথায়? বাস্তবে না হলেও কল্পনায় আমরা এভাবে হাঁটবো। মধু মৃদু হাসল। বাসটা এখন মেঘনা ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে। বাস থেকে নদীটাকে এত সুন্দর লাগছে বোঝানো সম্ভব না। নদীতে মালবাহী জাহাজ, নৌকার স্টিমার চলছে। মেঘনা এত বিশাল যে এর শেষটা চোখে পড়ে না। যত দূর চোখ যায় শুধু মেঘনার বিশালতা চোখে পড়ে। মধুর তখনকার মতো এখনও ইচ্ছে করছে ছোট্ট একটা ডিঙ্গি নৌকায় ইয়াদ আর ও ভাসবে মেঘনার বুকে। মধু মেঘনার দিকে তাকিয়ে দৃশ্যটা কল্পনা করতে করতে চোখ বন্ধ করলো। মেঘনা ব্রিজ পার হয়ে গেছে অনেক আগেই। এখন ওদের বাস কুমিল্লা ক্যান্টনমেন্টে আছে। একটু পরেই পৌঁছে যাবে খালাদের বাড়ি। মধু হাত ঘড়িতে দেখলো এখন সকাল 9টা বাজে। মাত্র 3 ঘন্টা লেগেছে কুমিল্লা আসতে। মধুর খালার বাড়ি কুমিল্লার লাকসাম থানায়। ওটা খিলা ইউনিয়নে পড়ে। মধুরা খিলা বাজারে এসে পড়েছে। এখান থেকে ওর খালাতো ভাই শিয়াবের সাথে ওদের বাড়ি যাবে। ইতিমধ্যে শিয়াবও এসে পড়েছে। এখন যাওয়ার পালা। খিলা থেকে একটা সিএনজি নেওয়া হলো খালাদের বাড়িতে যাওয়ার জন্য। সামনে শিয়াব ভাই বসেছে আর মধুরা পেছনে বসেছে। গ্রামে সরু রাস্তা দিয়ে সিএনজি চলছে। কোথাও দুপাশে পুকুর তো কোথাও ধানক্ষেত। মাত্র আধা ঘন্টা লাগলো বান্দোয়ান পৌঁছাতে। এখানেই খালাদের বাড়ি। মধুরা সিএনজি থেকে নেমে একটু হাঁটলো। বাড়ির উঠানে আসতেই মধুর খালা আইরিন রহমানকে জড়িয়ে ধরলো আর সাইকে এসে মধু আর মিলিকে একসাথে জড়িয়ে ধরলো। তারপর ওদের ভিতরে নেওয়া হলো। আরও অনেক আত্মীয় স্বজন আসছে। আজকে সন্ধ্যায় গায়ে হলুদ। মামিরা খালারা কাজ করছে, মামারা বাজারে গেছে। শিয়াব মধুদের বাসায় দিয়ে চলে গেছে ফুল আনতে। আরাফ গেছে বাবুর্চির সাথে কথা বলতে। আরাফ, সাইকা আর শিয়াব 3 ভাই বোন। মেঝো খালার কোনো ছেলে মেয়ে নাই। আর সবচেয়ে ছোট আইরিন রহমান মানে মধুর আম্মু। উনি 3 বোনের মধ্যে ছোট। সব মিলিয়ে মধুর খালাতো ভাই 2টা আর বোন 1টা। একটু জিরিয়ে নিতেই মধুর আম্মু এসে বলল, ব্যাগ থেকে জামা কাপড় বের করে গোসল করতে যা, সাথে মিলিকেও নিস। কোথায় করব গোসল? পুকুরে গিয়ে কর। সাইকেও গেছে, ওর সাথে যা। আচ্ছা। মধু জামা কাপড় সহ মিলিকে নিয়ে পুকুর পাড়ে গেল। গিয়ে দেখে সাইকা কোমর পানিতে নেমে গোসল করছে। মেয়েরা এখানে গোসল করে আর ছেলেরা মসজিদের সামনে একটা পুকুর আছে সেটাই করে। এই পুকুর ঘাটটা মোটা কাপড় দিয়ে বাঁধাই করা, তাই রাস্তা থেকে কেউ দেখতে পায় না। সাইকা মধুকে হাত দিয়ে ইশারা করলো পানিতে নামার জন্য। মধু মিলিকে ঘাটের কিনারায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো, তুই কি আমার সাথে নামবি? না, আমার ভয় করে। মিলি ভীতু গলায় বলল, আচ্ছা তাহলে মগ দিয়ে গোসল করে নে, সাবান শ্যাম্পু সবই আছে। মিলি ওপর থেকে গোসল করে ভেজা জামা কাপড় নিয়ে চলে গেল সেখানে পাল্টাবে। ওর এখানে পাল্টাতে লজ্জা করে। অবশ্য লজ্জা লাগারই কথা। সবসময় 4 দেয়ালের মধ্যে পাল্টানোর অভ্যাস হয়, এখন এখানে আনিজি লাগবেই। তবে গ্রামের মানুষ এখন এইভাবেই পাল্টায়। মিলি চলে যাওয়ার পর মধু সাইকাকে বলল, আপু, ছেলে কি করে? সাইকা সাবান মাখতে মাখতে বলল, ইঞ্জিনিয়ার সাহেব। বলেই সাইকা হাসলো। তুমি কি দেখছো ছেলেকে? আরে গত 3 বছর ধরেই তো দেখে আসতেছি। মানে? মধু অবাক হয়ে গেল। আমাদের রিলেশনের বিয়ে। কাউকে বলিস না যেন। জানিসই তো আমাদের ফ্যামিলিতে প্রেমের বিয়ে মেনে নেয় না। মধু উত্তেজিত হয়ে বলল, আচ্ছা কাউকে বলবো না, কিন্তু কিভাবে কি হলো সেটা বলো। আরে শোন, তোর দুলাভাই ঘটককে দিয়ে বাড়িতে প্রস্তাব পাঠাইছে। আব্বাই বলছে আমারে দেখতে আসতে। তো তোর দুলাভাই তার পরিবার নিয়ে আমারে দেখতে আসছে। তারপর আমরা এমনভাবে ছিলাম যেন কেউ না বুঝতে পারে আমাদের মাঝে কিছু আছে। আর সবচেয়ে মজা লাগছে যখন ওর মা ওর জিজ্ঞেস করছিল, হিমেল, তোর কি মেয়ে পছন্দ হয়েছে? তখন ও নিচের দিকে তাকাইয়ে বলছে, মা তোমার পছন্দ হলেই হলো। তারপর শাশুড়ি মা আমারে আংটি দিয়ে গেছে। তখন ওর কথা শুনে আমার প্রচুর হাসি পাইছে, কিন্তু সবাই সব কিছু বুঝে যাওয়ার ভয়ে হাসি নাই। সব শুনে মধু হাসতে হাসতে বলল, আপু তোমরা সেই লেভেলের বাটপাড়ি করছো। কিচ্ছু করার নাই রে, আপোষে হইলে আমরা এমন করতাম না। বাড়িতে যদি বলতাম তাহলে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিত। ভালোই করছো। কিছু মিথ্যা যদি সব কিছু ঠিক রাখতে পারে তাহলে ওটাই ভালো। এভাবে তোমরাও খুশি, পরিবারও রাজি। আচ্ছা আপু, এই 3 বছরে কি একবারও ধরা পড়ো নাই? না, বান্ধবীরা বাসায় দিছে। বাহ,
আচ্ছা, ভাইয়ের ফ্যামিলি যদি তোমার পছন্দ না করতো তাহলে কি করতে? ওগুলো বলিস না বোন, এই চিন্তায় আমার 2 রাত ঘুম হয় নাই। মধু সাইকার কথায় হেসে দিল। সাইকা ওর হাসি দেখে বলল, হাসিস না, আমি টেনশনে প্রায় মরেই যেতে নিয়েছিলাম। যাক, মরো নাই তো, উল্টো বিয়ে করতেছ। তোর কি খবর? কাউকে পছন্দ করিস নাকি? সাইকার কথা শুনে মধুর চোখের সামনে ইয়াদের চেহারা ভেসে উঠল, কিন্তু তবু মধু হেসে বলল, আরে না আপু, কি যে বলো, এখনও কাউকে পছন্দ হয় নাই। আরে থাকলে বল, আমি কাউকে বলবো না। আরে না আপু, কেউ নেই, থাকলে বলতাম তোমাকে। তারপর আরও কিছুক্ষণ কথাবার্তা আর হাসাহাসি করে দুজনে গোসল সেরে উঠে এলো। তারপর ছেলেদের আগে খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে মেয়েরা বসলো। এই বিষয়টা মধুর একেবারেই অপছন্দ। কেন মেয়েদেরকেই ছেলেদের পরে খেতে হবে? ভালো না লাগলেও কিছু করার নেই। কিছু বলতে গেলেই হামলে পড়বে সবাই, আর বলবে মেয়ে বেয়াদব হয়ে গেছে। তাই এর মধু কিছু বলল না, চুপচাপ খাওয়া শেষ করলো। এখন সন্ধ্যা 7টা বাজে। উঠানে পাটি বিছিয়ে সব মুরব্বীরা এসে একে একে সাইকার গায়ে হলুদ দিচ্ছে, আর গায়ে হলুদের পরই পাশের ঘরের এক ভাবি সাইকাকে মেহেদি পড়াচ্ছে। মধুর প্রচুর বোরিং লাগছে। এটাকে গায়ে হলুদ বলে? উফ, কোনো মজা নেই, প্রতিবন্ধীর মতো বসে থাকা ছাড়া। মধু ওইখান থেকে উঠে বাড়ির পেছনে চলে গেল, যেখানে রান্নাবান্না হচ্ছে। অন্তত ওখানের থেকে এখানে থাকা ভালো, রান্নার লোভনীয় ঘ্রাণ পাওয়া যাবে। মধু একপাশে মোড়া পেতে বসে রান্না দেখতে লাগলো, কিন্তু 5 মিনিট পর আর বসে থাকতে পারলো না মশার জ্বালায়। তাই হাঁটাহাঁটি শুরু করলো। কতক্ষণ আর এভাবে থাকা যায়? পড়াশোনা নাই, টিভি নাই, অসহ্য। তার চেয়ে না আসাই ভালো ছিল। হঠাৎ মধুর মা পেছন থেকে ওকে ডেকে বলল, মধু, ইরিন ফোন দিয়েছে, নে কথা বল। আইরিন রহমান মধুকে ফোনটা দিয়ে চলে গেল। মধু কানে দিয়ে হ্যালো বলতে ইরিন বলল, মধু, তুমি নাকি কুমিল্লা গেছো? হ্যাঁ, খালাতো বোনের বিয়ে তো, তাই। ও আচ্ছা, ইয়াদ ভাইয়াও কালকে রাতে কুমিল্লা গেছে ট্যুরে, ওর বন্ধুদের সাথে। ইরিনের কথা শুনে মধুর লাফাতে ইচ্ছে করছে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে বলল, ও তাই নাকি? কুমিল্লা কোথায় আসছে? জানি না তো, ভাইয়া কিছু বলে নাই, শুধু বলছে কুমিল্লা ট্যুরে যাবে। ও আচ্ছা, কি করো তুমি? ইরিন বলল, এই তো বোরিং হয়ে বসে আছি। কেন, আজ না গায়ে হলুদ? কোনো মজাই হচ্ছে না, শহরের আর গ্রামের গায়ে হলুদ আলাদা। ও আচ্ছা, ছবি তুললে আমাকে দিও। আচ্ছা দেব। তুমি কি করো? আমি তোমার সাথে কথা বলছি, বলে ইরিন হাসলো, সাথে মধুও হাসলো। মধুর মুখটা এতক্ষণ 100 ওয়াটের বাতির মতো জ্বললেও এখন ঠুস করে নিভে গেছে। এত বড় কুমিল্লায় কই যে আছে কে জানে, ওর সাথে কি আদৌ দেখা হবে? মধুর তবু এতটুকু ভেবে ভালো লাগছে যে ইয়াদ এখানেই আছে, আল্লাহ চাইলে হয়তো দেখা হতে পারে। তারপর মধু আর ইরিন আরও অনেকক্ষণ কথা বলল। রাত 10টা বাজতেই গায়ে হলুদ শেষ, সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেছে। মধু, মিলি আর সাইকা একসাথে শুয়েছে। মধ্যরাতে মধুর ঘুম ভেঙে যায়। এখনই ওয়াশরুমে যেতে হবে, কিন্তু ওয়াশরুম বাড়ির বাইরে, ঘর থেকে বেরিয়ে একটু হাঁটলেই ওয়াশরুম। এমনিতেই মধু ভীতু, তার ওপর আবার বাইরে ওয়াশরুম, আর এখন না গেলেই নয়। মধু সাইকাকে ধাক্কা দিয়ে ওঠানোর চেষ্টা করলো, কিন্তু সাইকা উঠল না। এত রাতে আর কাউকে ডাকাও যাবে না, তাই অগত্যা একটা টর্চ লাইট আর বুকে সাহস নিয়ে বেরিয়ে পড়ল। গাঢ় অন্ধকার, মধুর গা ভয়ে ছমছম করছে। আবার ওয়াশরুমের পাশেই তেঁতুল গাছ। মধু শুনেছে তেঁতুল গাছে নাকি ভূত থাকে। মধু ঢোক গিলতে গিলতে হাঁটছে। হঠাৎ পিছন থেকে কারো ভয়ানক হাসির শব্দ আসতেই মধু ফ্রিজ হয়ে গেল। অতি কষ্টে ঘাড় ঘোরাতেই দেখল